নমস্কার। আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সঙ্গে আমি প্রিন্স মণ্ডল। আমার সঙ্গে আজকে আমরা পেয়েছি ক্ষেতমজুর ইউনিয়নের সর্বভারতীয় নেতা এবং রাজ্যের সম্পাদক নিরাপদ সর্দার মহাশয়কে। তার থেকে জেনে নেব এই মুহূর্তে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, রাজ্যের শ্রমজীবী মানুষের যে সমস্যা, যেহেতু উনি ক্ষেতমজুর ইউনিয়ন করে থাকেন, সেই অংশের একদম নিচু স্তরের মানুষের সুখ দুঃখের সাথী, তাদের নিয়ে লড়াই আন্দোলন করে তাদের জীবন ধারণের মান আরো উন্নত করতে চান, সেই বিষয়ে কিছু আমি তাদের কাছে জিজ্ঞাসা করতে চাইব। এই মুহূর্তে রাজ্যের বিশেষ করে শ্রমজীবী মানুষের যে সমস্যার কথা আপনারা বারে বারে তুলে ধরছেন, সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি আপনাদের বহু লড়াই আন্দোলন আপনারা করে থাকেন বামপন্থীদের ব্যানারে, লাল ঝান্ডার ব্যানারে। সেখানে একটা ব্যাপক অংশের মানুষের অংশগ্রহণ, অথচ আমরা ভোট বাক্সে দেখি বামপন্থীদের সিপিআইএম এর ভোট বাক্সে সেইভাবে প্রভাবটা পড়ে না। অথচ আপনাদের সঙ্গে সমস্ত অংশের মানুষ কিন্তু ঐক্যবদ্ধ লড়াই আন্দোলনে আপনাদের সঙ্গে ঝাঁপিয়ে পড়ে। এর মূল উদ্দেশ্যটা কি, কারণটা কি? আপনারা দেখুন যে আমরা তো আসলে গ্রামের গরিব খেটে খাওয়া শ্রমজীবী অংশের মানুষ, এদের জন্য লড়াইটা করছি। আমাদের সংগঠন এরা নানানভাবে বঞ্চিত হচ্ছে। আমাদের দেশে বিজেপি সরকারে আসার পর, আমাদের রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর ধারাবাহিকভাবে গ্রামের গরিবরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এদেরকে রাজনৈতিক কারণে ব্যবহার করা হচ্ছে। নানানভাবে ভয়, সন্ত্রাস, অত্যাচার তাদের সামনে আনা হচ্ছে। আমরা মানুষকে শুধু সচেতন করতে চাইছি, আমরা তার অধিকার বোধ জাগাতে চাইছি। তাদের যে অধিকারগুলো খর্ব করা হচ্ছে সেইগুলোকে আমরা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনি দেখবেন যে এই সময়কালের মধ্যে বামপন্থীরা যে জমি দিয়েছিল গরিবদের, সেই জমি তারা কেড়ে নিয়েছে, বর্গাদারের উপরে আক্রমণ নেমেছে। মজুরি নিয়ে গরিবদের যে আন্দোলন ছিল, সরকারের যে ভাবনা ছিল, এই কয়েক বছর ধরে সরকার তার মজুরি ঘোষণাই করে না। আইন তো দূরে যাক, বাসস্থানের বিষয়টা ভাবনার মধ্যে নেই। নতুন করে পাট্টা গরিব আর পাবে না। পঞ্চায়েতের আইন পাল্টিয়ে ওই জমি তারা কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করছে। 100 দিনের কাজ আইন করেই চালু হয়েছিল, কিন্তু সেই কাজটাও অনির্দিষ্টকালের জন্য বন্ধ। সেই কাজে গোটা রাজ্যের ব্যবস্থাটা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে। 100 দিনের কাজটা আপনারা চালু হয়েছিল আপনাদের যখন প্রথম ইউপিএ সরকার, মনমোহন সিং আপনারা সেই সময় ছিলেন, প্রথম ইউপিএ সরকারের সমর্থন করেছিলেন, সেই সময় চালু হয়েছিল। পরবর্তীকালে আবার সেটা বন্ধ হয়ে গেল। কি মূল উদ্দেশ্যটা কি, বন্ধ হয়ে গেল? বন্ধ করার কথা নয়, আইনে যা বলা আছে সেটা হচ্ছে 3 মাসের বেশি এই প্রকল্প বন্ধ করা যাবে না। এটা হচ্ছে 100 দিনের কাজে আইন। সেই কাজে যদি দুর্নীতি ধরা পড়ে, সেই কাজে যদি লুট হয়, তাহলে যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদেরকে ওই 3 মাসের মধ্যে শাস্তি দিতে হবে, ব্যবস্থা নিতে হবে এবং সাধারণ মানুষের জন্য 3 মাসের মধ্যে কাজ শুরু করতে হবে। এইটা হচ্ছে আইন। অথচ আমাদের রাজ্যে 3 বছরের বেশি গরিব মানুষ কাজ পায় না, যেটা রাজ্যের সরকারের এই দুর্নীতির কারণে দিল্লি সরকার টাকা দিতে চাইছে না। সেই কাজটা কিন্তু দিল্লি সরকার করতে পারে না, কারণ রাজ্যের সরকার যে অন্যায় কাজ করেছে তার বিরুদ্ধে তুমি শাস্তি দাও, কিন্তু গরিবদের কাজ তুমি আটকে রাখতে পারো না। এই অপরাধে আজকের গরিবরা কাজ থেকে বঞ্চিত হচ্ছে। তার মানে রাজ্যের সরকারের দুর্নীতি আর দিল্লি সরকারের গোঁড়ামি, এই দুটো মিলে পশ্চিমবঙ্গের গরিবরা আজকে কাজ থেকে বঞ্চিত হচ্ছে, যা করা যায় না। তাই গোটা রাজ্য এবং দেশ জুড়ে পশ্চিমবঙ্গে যাতে কাজ শুরু করতে পারে অনতি বিলম্বে, তার লড়াইয়ে আমরা নেতৃত্ব দিচ্ছি। রাজ্য সরকারের পক্ষ থেকে এ কথা বহুবার বলা হয়েছে, রাজ্য সরকার টাকা আটকে দিচ্ছে, 100 দিনের কাজের টাকা ঠিক মতো দিচ্ছে না। এক্ষেত্রে রাজ্য সরকার যদি আন্দোলন করতে চায়, বিশেষ করে তৃণমূল কংগ্রেস, আপনারা সহযোগিতা করবেন তৃণমূলকে? রাজ্য সরকারই তো দুর্নীতি করেছে, রাজ্য সরকারই তো আমার টাকা লুট করেছে। আপনি ভাবতে পারেন
এই যে নিয়োগ দুর্নীতিতে টাকা লুট করেছে, নানানভাবে টাকা লুট হচ্ছে, পঞ্চায়েতের উন্নয়নের কাজের টাকা লুট হচ্ছে, সব টাকা নেতা মন্ত্রীদের পকেটে চলে যাচ্ছে। যে গরিবরা গতর উপরে যা নির্ভর করে, রক্ত ঘাম ঝরিয়ে যে লোকটা রোজগার করলো, সেই টাকাটাও তুমি লুট করলে, তার বকেয়া টাকা আজও পর্যন্ত তুমি দিলে না। তাহলে এই যে টাকা গরিবদের টাকা যারা লুট করেছে, তাদের বিরুদ্ধে তো গরিবরা লড়ছে। তৃণমূলকে কি আন্দোলনে সাহায্য করবে? তৃণমূলকে তো আন্দোলনে সাহায্য করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ তৃণমূল তো নাটক তৈরি করলো। আপনারা দেখলেন যে রাজভবনের সামনে তার ভাইপোকে বসিয়ে, কি ব্যাপার, 100 দিনের টাকা দাও, 100 দিনের টাকা দাও, আমাদের রাজ্য কেন টাকা পাবে না? তাহলে তো ভালো কাজই করেছে, টাকার দাবিতে আন্দোলন করেছে। তাহলে গরিবদের টাকা যারা চুরি করেছে তাদেরকে শাস্তি দিয়ে সেই টাকা তো উদ্ধার করতে হবে তোমাকে। সে টাকা তো তোমার পকেটে আছে, সেই টাকাটা তো তোমার পকেটে আছে। এই যে গরিবদের লক্ষ লক্ষ কোটি টাকা তোমার পকেটে তোমার নেতা মন্ত্রীরা আত্মসাৎ করেছে, সেই টাকা ফেরত দেবে না? সেই টাকা তো ফেরত দিতে হবে তোমাকে। সেই টাকা ফেরত না দিয়ে তুমি সেটাকে আড়াল করছো, চুরিটাকে আড়াল করছো, আর নাটক তৈরি করছো মানুষের সামনে, মানুষকে ভুল বোঝাচ্ছ আমি তোমাদের জন্যে আমি আন্দোলন করছি। এটা তো হতে পারে না কখনো, এটা তো অন্যায় করছে। এটা তো ঠিক কথাই, কিন্তু বিজেপিও বলছে টাকা চুরি করেছে, অথচ আমরা দেখলাম বিজেপির সরকার যে প্রধানমন্ত্রীর দপ্তর সিবিআই চালায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, এবং ইডি চলে অর্থমন্ত্রকের দপ্তর থেকে। সেখান থেকেও এই 100 দিনের টাকার যে অবৈধভাবে উপার্জন করেছে তৃণমূল সরকার উপরে আপনাদের অভিযোগ যে তারা চুরি করেছে, আমরা তো দেখলাম সিবিআই এবং ইডি এই শেষ পর্যন্ত গিয়ে একটা জায়গায় গিয়ে তদন্ত আটকে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কি হবে? সিবিআই এবং ইডি এদের কারো উপরে আমাদের কোনো ভরসা নেই, কারণ সরকারে যারা থাকে তাদের স্বার্থ যখন ক্ষুণ্ণ হয়, তখন মানুষের সামনে সিবিআই ইডি উপস্থিত করে তদন্ত করা হচ্ছে নিরপেক্ষতার সঙ্গে শাস্তি দেওয়ার জন্য। আসলে আমাদের জীবনের যা অভিজ্ঞতা, তা কখনো এই সিবিআই ইডি তদন্ত করে অপরাধীরা কখনো শাস্তি পায় না। আমি সরকারে আছি, আমি যদি মনে করি ও অপরাধ করেনি, ও চুরি করেনি, তদন্ত যেভাবেই করুন না কেন সেই সরকারের হয়েই তারা তদন্ত করে। তাই প্রমাণিত হয়েছে আমাদের রাজ্যে একাধিক তদন্ত তাই হয়েছে। সুতরাং এদের উপরে ভরসা করার কি এসে যায়? অধিকারের প্রশ্ন, আইনের প্রশ্ন। আমরা দিল্লির বিরুদ্ধে লড়ছি, আমরাও দিল্লিতে যাব, দিল্লির পার্লামেন্ট ঘেরাও হবে। যে 3 মাসের বেশি কাজ বন্ধ করে রাখা যায় না, তুমি কেন বন্ধ করে রেখেছ? তুমি তো অন্যায় করছো। দেশের মানুষ কি অপরাধ করেছে? দেশের মানুষকে তুমি তোমার সেট তৈরি করে কাজ দাও, দিতে হবে তোমাকে। আমরা এই জায়গায় দাঁড়িয়ে দিল্লির বিরুদ্ধে লড়াইটা করছি। পশ্চিমবঙ্গে যারা দায়িত্বে আছে তারা যদি দুর্নীতিবাজ হয়, তাদেরকে বাদ দিয়ে তুমি একটা আলাদা সেট করো, যাতে পশ্চিমবঙ্গের গরিব মানুষ, লক্ষ লক্ষ জব কার্ড হোল্ডার যাতে কাজ পায়, তার ব্যবস্থা তোমায় করতে হবে। আমরা এই জন্যই লড়ে যাচ্ছি। তো আমরা যে সম্প্রতি দেখলাম দুটো বাজেট পেশ হলো, একটা হচ্ছে কেন্দ্রের বাজেট, একটা হচ্ছে রাজ্যের বাজেট। এই দুটো বাজেটকে আপনারা বিরোধিতা করছেন। কেন্দ্রের বাজেট বলছেন জনবিরোধী বাজেট, এবং আপনারা আবার রাজ্যের বাজেটকেও বলছেন হচ্ছে এটা মানুষকে বিভ্রান্ত করবার একটা বাজেট। আপনারা কোন অ্যাঙ্গেল থেকে বলছেন যে এই রাজ্যের বাজেট এবং কেন্দ্রের বাজেট দুটোই হচ্ছে জনবিরোধী বাজেট? আপনি দিল্লির বাজেটটা দিয়ে খেয়াল করুন, ওরা মধ্যবিত্তদের নাম করে গোটা ভারতবর্ষে এটা গুমিং করার চেষ্টা করছে যে দেখো একটা ভালো বাজেট হয়েছে, মধ্যবিত্তদের মুখে হাসি। 12 লক্ষ টাকার থেকে কর ছাড়, তার উপরে যারা আছে তাদেরকে মানে করের সঙ্গে যুক্ত করা হচ্ছে। আপনি এইটাই যদি শুধু ভাবেন, আপনি বাকিটা ছেড়ে দিলাম। আপনি স্বাস্থ্য, শিক্ষা, অন্যভাবে যেভাবে টাকা কমিয়েছে সে তো সাংঘাতিকভাবে অপরাধ করেছে, অন্যায় করেছে, যা করা যায় না। আপনি এইটার দিকে তাকিয়ে দেখুন, ভারতবর্ষে আপনার ওদের হিসেবে প্রায় 26 কোটির বেশি হচ্ছে পরিবার আছে। গ্রাম বাংলাতেই 23 কোটির বেশি পরিবার বসবাস করে। ভারতবর্ষে 2 কোটির একটু বেশি পরিবার যারা ওই 12 লক্ষ থেকে তার উপরে যাদের ইনকাম জেনারেশন আছে, তার মানে এই পরিবারের জন্য বাজেটটা হলো। কিন্তু তাহলে ভারতবর্ষে যে হিউজ পরিমাণে মানুষ বাইরে আছে, এদের জন্য তো বাজেট হলো না। তাহলে এদের ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা কি হবে? এদের চিকিৎসার ব্যবস্থা কি হবে? শিক্ষাটাকে তুমি বাণিজ্যে পরিণত করছো। ব্যবসা যদি হয়, তাহলে কর্পোরেট ব্যবস্থায় যদি শিক্ষা হয়,
গরিব ঘরের ছেলেমেয়েরা লেখাপড়া শিখতে পারবে? পাচ্ছে না, শিক্ষা সেই দিকে চলে যাচ্ছে। আপনি দেখুন, দেশের নীতির জন্যই তো আজকের আমাদের রাজ্যে 8,000-এর বেশি স্কুল বন্ধ। আজকে আপনি পাড়ায় চলে যান, গ্রামে চলে যান, যে কোনো রাজ্যে ড্রপ আউটের হার দেখলে আপনি অবাক হয়ে যাবেন। মানে শিক্ষা থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। তাহলে দেশের সরকারের অর্থনীতি, তার দৃষ্টিভঙ্গি গোটা দেশের সমাজ ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছে। কৃষকের জন্য ভাবনা নেই, সাধারণ মানুষের জন্য ভাবনা নেই, খেটে খাওয়া মানুষের জন্য ভাবনা নেই, শ্রমজীবী মানুষের জন্য ভাবনা নেই, কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। যার জন্য আমরা বলেছি এটা জনস্বার্থ বিরোধী বাজেট হয়েছে। এ বাজেট আমরা সমর্থন করতে পারি না। 100 দিনের কাজের টাকা কখনো কমানো যায়? যেখানে সবচেয়ে বেশি লোক কাজ পায় সেখানে টাকা কমানো। স্বাস্থ্যে টাকা কমাতে পারবে? আইসিডিএস টাকা কমানো যায়? আইসিডিএস কারা যায়? একেবারে হত দরিদ্র, দিন দরিদ্র মা বোনেরা আইসিডিএস থেকে নিউট্রিশন পায়। তার মানে ওরা ঘুর পথে গ্রামকে আক্রমণ করতে চাইছে। গ্রামে আরো পঙ্গু সন্তান জন্মাক, এটাই ওরা চায়। গ্রামের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ুক, এটা ওরা চায়। গ্রামের গরিবরা যাতে লেখাপড়া শিখতে না পারে, এটা ওরা চায়। কারণ ওরা চায় না গ্রাম থেকে একজন ভালো রাজনীতিবিদ উঠে আসে। তাই তো আজকের কর্পোরেট ব্যবস্থায় তারা সবটাকে গ্রাস করতে চাইছে। সেজন্যই আমরা বিরোধিতা করেছি। অন্যদিকে আপনি রাজ্যের কথা বললেন, আপনি দেখুন না রাজ্যটা কিভাবে বাজেট করলো বলুন তো দেখি। বাজেটে জাগলারি হবে? বাজেটে তঞ্চকতা করা হবে? ঘরের টাকা কেন পেলে না? দুর্নীতির দায়ে পেলে না। তাহলে দুর্নীতি যারা করলো তাকে তুমি শাস্তি দিলে না, বরং কিছু টাকা বরাদ্দ করে মানুষকে আইওয়াস করার চেষ্টা করছো। তাতেও জাগলারি। এই যে আপনি জানবেন 12 লক্ষ লোককে টাকা দিয়েছে, 6,000 করে টাকা দেওয়া হয়েছে, এই 60,000 করে টাকা দেওয়া হয়েছে। তাহলে পুরো টাকা তো তাকে দিতে হবে। ওই লোকগুলো তো কমাস আগে টাকা পেয়েছে, ওদের ঘর হয়ে গেছে। কিছু কাজ হাফডাং অবস্থায় পড়ে আছে, তারা আর টাকা পাচ্ছে না। বিডিও অফিসে ছুটছে, আপনি দেখেছেন। আমরা যখন যাচ্ছি মানুষের কাছে, লোক কীভাবে মা বোনেরা দরখাস্ত নিয়ে ছুটে ছুটে যাচ্ছে আর বলছে আমার ঘরটা কই, আমার ঘরটা টাকা দিয়েছিল, তার টাকা অর্ধেক ঘর পড়ে আছে, আর আমার ঘর তালিকা থেকে নাম বাদ গেছে, এই যে বলছে। তাহলে এদের এই যে অর্ধেক টাকা আপনি দিলেন, বাকি অর্ধেক টাকা কবে দেবেন? দেবেন না। তার মানে এদের ঘর হবে না, এদেরকে ঝুলিয়ে রাখলো। আবার 16 লোক করেছে, তাদেরকে অর্ধেক টাকা দিয়ে ঝুলিয়ে রাখবে, বলবে দিল্লি টাকা দিচ্ছে না তাই আমরা দিতে পারছি না। মানুষকে এই যে টানাপোড়েনের মধ্যে রেখে দাও, আমি ওদের সব, আমি ছাড়া ওদের মুক্তির কোনো রাস্তা নেই, পথ নেই। অর্থাৎ আমাকে ছাড়া গরিব মানুষ যাতে চলতে না পারে তার একটা ব্যবস্থা তৈরি করো। তারই একটা অপকৌশল হচ্ছে এটা। এই জিনিস করা যায় না, অন্যায় করেছিলেন। অন্যদিকে 100 দিনের কাজের জন্য কোনো ভাবনা নেই। স্বাস্থ্যের ক্ষেত্রে আপনি দেখেন, আইসিডিএস তো ওর বরাদ্দটা বাড়াতে পারতো। বলুন, এই যে অর্ধেক করে ডিম পায় এখন, তাহলে ওর বরাদ্দটা যদি বাড়াতো, রাজ্য সরকার যদি 3 টাকা করে বাড়াতে পারতো, তাহলে তো গোটা ডিম পেতে পারতো গর্ভবতী মায়েরা। তাহলে গর্ভবতী মায়েরা অপুষ্টি সন্তান ভূমিষ্ঠ করবে, তাহলে গর্ভবতী মায়েদের পেটের সন্তানটা কিভাবে পুষ্ট হবে তার পরিকল্পনা, তার ভাবনা কি মুখ্যমন্ত্রীর আছে, মমতা ব্যানার্জি আছে? নেই। না, মুখ্যমন্ত্রী যে বাজেট যে পেশ করা হয়েছে সেখানে তো বেশ কিছু ভাতার উপরে জোর দেওয়া হয়েছে, বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য যেটা রাজ্য সরকারের পক্ষ থেকে হাইলাইট করার চেষ্টা হচ্ছে, সেটা হচ্ছে আশা আইসিডিএস কর্মীদের যে হচ্ছে আপনার মোবাইল ফোন দেওয়ার ব্যবস্থা করেছে। একটা ভালো দিক। আপনি দেখবেন যে আশা আইসিডিএস এর যে মোবাইল ফোন দেওয়ার কথা হয়েছে, এটা এখান থেকে 3 বছর আগে সিদ্ধান্ত হয়েছিল দিল্লিতে, চিঠি এসে পড়ে আছে। অন্য রাজ্যগুলোতে হয়ে গেছে, অন্য রাজ্যগুলো দেওয়ার পর তারা টাকাও পেয়ে গেছে। এই টাকাটা তো বাপের টাকা নয়, ঘাটের টাকা দেবে না। এটা তো মানে একটা প্রজেক্ট খোলা হয়েছিল যে নেটওয়ার্ক বাড়ানোর জন্য এটা করা হবে। এই সরকার করতে পারলো না, ব্যর্থ। আজকের সেটাকে সামনে এনেছে। কেন? সামনে ভোট আছে, এটাকে দিতে হবে। কারণ 1 লক্ষের বেশি আইসিডিএস এর কর্মী আছে, আর প্রায় 70,000 আশা কর্মী আছে। এদের তো মন জয় করতে হবে। কই এইটার ক্ষেত্রে ওই গরিব পরিবারের ছেলেমেয়েরা যারা ওই নিতে আসে, খিচুড়ি নিতে আসে, তাদের জন্য তো 1 টাকাও বাড়ানো হলো না। ওদের জন্য বাড়ালে বুঝতাম যে গরিব পরিবাররা যাতে ভালো করে বেঁচে থাকুক, ওরা নিউট্রিশন পাক, এটা সরকার চায়নি তো। সেক্ষেত্রে কেন বঞ্চনা করা হলো? এইটা তো না করলে নয়। কারণ এই যে মোবাইলটা, এইটা যদি বাজেটে না ধরতো, তাহলে মমতা ব্যানার্জি
আরেকটা গাড্ডায় পড়ে যেত, কারণ ভারতবর্ষের সব রাজ্যগুলো এই কাজ আগেই করে নিয়েছে, ও পিছিয়ে পড়েছে, তাই মানুষের সামনে এটাকে উপস্থিত করেছে। আমার এই বাজেট প্রসঙ্গে আপনি অনেক কথা বললেন, এই প্রসঙ্গে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা কেন্দ্রীয় বাজেট এবং রাজ্যের বাজেটের বিরোধিতা আপনারা করছেন, এ কথা ঠিক। কর্মসংস্থানের দিকে খুব একটা নজর দেওয়া হয়নি দুটো বাজেটেই, এটাও ঘটনা। তাহলে আপনাদের তো একটা বিকল্প প্রস্তাব আছে বাজেট সম্পর্কে, বিকল্প প্রস্তাবটা আপনাদের কি হতে পারত? আমাদের বিকল্প প্রস্তাব তো ওরা গ্রহণ করবে না, এখন ওদের গ্রহণ করার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আমরা সবসময় বিকল্পের পক্ষে, আমরা সবসময় বিকল্পের পথ দেখিয়েছি। আমরা তো রাজ্য সরকারকে বলেছিলাম, স্বনির্ভর দলগুলোকে আপনি নজর দিন, গড়ে তুলুন, তাহলে আর্থিক স্বয়ম্বর হবে, তাহলে আপনাকে লক্ষ্মী ভাণ্ডার দিতে হবে না। লক্ষ্মী ভাণ্ডার দিতে গিয়ে আপনি একটা বড় অংশের গরিবকে বঞ্চিত করছেন, কারণ গরিবদের তো কাস্ট সার্টিফিকেট নেই, গরিবরাই সব কাগজ জমা দিতে পারে না, গরিবরাই ঘন্টার পর ঘন্টা লাইনে গিয়ে বুদ্ধিমত্তার সঙ্গে তাদের সব কাগজ জমা দিলেও যে হয় তা হয় না। তাহলে এদেরকে যদি দাঁড় করাতে হয়, তাহলে আপনাকে এটা ভাবতে হবে, কৃষকের ফসল আপনাকে কিনতে হবে আপনার নিজ দায়িত্বে। আপনি কেন ফড়েদেরকে পাইয়ে দিচ্ছেন? কৃষকের আত্মহত্যার লাইন কেন আটকাতে পারছেন আপনি? খুব সহজেই তো আটকানো যেত। আপনি দেখবেন যে আলু চাষিরা কি হতাশাগ্রস্ত আজকের। আলু আপনি বাজারে যান, দাম দিয়ে কিনতে হবে, আর আলু চাষিরা 2 টাকা 3 টাকার বেশি পাচ্ছে না। কেন? আপনি শুধু মানুষকে দেখাচ্ছেন, বাজারে হেঁটে যাচ্ছেন যে আমি বাজারে যাচ্ছি, একটা কমিটি করেছি, দেখো, মানুষকে দেখাচ্ছেন, এগুলো আইওয়াস। এই দিয়ে তো জিনিসপত্রের দাম কমানো যায় না। তাহলে জিনিসপত্রের দাম কমাতে গেলে নীতিগতভাবে আপনাকে অবস্থান গ্রহণ করতে হবে, ফসল কিনতে গেলে আপনাকে অবস্থান গ্রহণ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনি বাজেট ধরছেন ধান কেনার জন্য টাকা, সেই টাকা দিয়ে দিচ্ছেন ফড়েদেরকে, আর কৃষক যখন ধান বিক্রি করতে যাচ্ছে তখন আপনি কৃষকের ঠিকুজি যা নিচ্ছেন তার সবটা সে দিতে পারছে না। মানে কি? তঞ্চকতা করা হচ্ছে, তঞ্চকতা করা হচ্ছে। এভাবেই প্রত্যেকটা মানুষের জনজীবনে যেগুলো দরকার তার সবটাকে এর আস্তে আস্তে করে ডাইলিউট করেছে। শিক্ষার জন্য কোনো ভাবনা নেই। সেম জিনিস রাজ্য সরকার দিল্লি যা বলেছে, এরাও শিক্ষার ক্ষেত্রে তাই বলেছে। আপনি দেখুন, চলে যান, দেখবেন ওদের ওই শিক্ষাশ্রীর টাকা কমে গেল, মানে লোক পাচ্ছে না, বুঝতে পারছেন? তার মানে ড্রপ আউট, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে তাকে আর খুঁজে পাচ্ছেন না, গ্র্যাজুয়েশন করার মতো তার কোনো শক্তি নেই, চলে যাচ্ছে ভিন রাজ্যে কাজ করতে। এগুলো ভাববে না? সবগুলোর আমরা বিকল্প পথ দেখাচ্ছি, কিন্তু ওরা নেবে না। কিন্তু আমরা আন্দোলন তো আমাদের করতে হবে, মানুষকে সঠিক দিশা তো আমাদেরকে দেখাতে হবে, আমরা সেই নিরিখে যাচ্ছি।